লাস্ট লেকচারে আমরা ওয়েস্ট ওয়াটারের ক্লাসিফিকেশন পড়েছিলাম। আজকে যে টপিক থেকে শুরু করব সেটা হলো ফাংশনস অফ স্যানিটেশন সিস্টেম। একটা স্যানিটেশন সিস্টেমের কি কি ফাংশন থাকে। তো ব্রডলি যদি আমি স্যানিটেশন সিস্টেমের ফাংশন নিয়ে আলোচনা করতে চাই তাহলে বলবো যে a sanitation system involves all arrangements necessary to store, collect, process and deliver human waste or other forms of waste back to nature in a safe manner. আমার প্রকৃতিতে যে ওয়েস্ট গুলো আছে সে ওয়েস্ট প্রকৃতিতে আমার জেনারেটেড ওয়েস্ট গুলোকে পৌঁছায় দেওয়া, তার আগে কিছু সময়ের জন্য তাকে স্টোর করে রাখা, তাকে কালেক্ট করে তাকে দূরবর্তী কোনো জায়গায় ট্রিটমেন্টের জন্য নিয়ে যাওয়া বা তাকে এনভায়রনমেন্টে সেফলি ডেলিভার করা, এই পুরো কর্মযোগ্যটাকে একত্রে বলা হয় স্যানিটেশন সিস্টেম। তাহলে স্যানিটেশন সিস্টেমটাকে যদি আমি হিউম্যান এক্সক্রিটাকে ফোকাস করে আলোচনা করতে চাই তাহলে আমরা বলতে পারি স্যানিটেশন সিস্টেমের ফাংশন হলো এক্সক্রিটাকে ওয়েস্ট মানে স্টোর করা, তারপর স্টোরেজ লোকেশন থেকে প্রয়োজন পড়লে সেটাকে কালেক্ট করে ট্রান্সপোর্ট করে নিয়ে যাও দূরবর্তী কোনো একটা ট্রিটমেন্ট প্ল্যান্টে, সেখানে ট্রিট করা বা তাকে প্রসেসিং করা, ট্রিট করার পর তাকে ডিসপোজাল করা অথবা প্রসেসিং করে রিসাইকেলের জন্য ব্যবহারযোগ্য করে অন্য কোথাও পাঠিয়ে দেওয়া। এই পুরো ফ্রেমওয়ার্কটাকে অ্যারেঞ্জমেন্টস অফ ওয়ার্ককে বলা হয় স্যানিটেশন সিস্টেম। তো কিভাবে আমরা স্টোর করব, এক একটা স্যানিটেশন সিস্টেমের স্টোরেজটা এক এক ধরনের, কালেকশন ট্রান্সপোর্টেশন এক এক ধরনের, ট্রিটমেন্ট এক এক ধরনের বা ডিসপোজালটা এক এক ধরনের হয়ে থাকে। তো স্যানিটেশনের ক্লাসিফিকেশন বা স্যানিটেশনের যে সিস্টেম গুলো আছে, স্যানিটেশন সম্পর্কে তো আমরা জানি, কিন্তু এর যে সিস্টেমটা আছে মানে এই সিস্টেমটাকে ক্লাসিফাই করা হয় বিভিন্ন পয়েন্ট অফ ভিউ থেকে। একটা পয়েন্ট অফ ভিউ হলো লোকেশন অফ দ্য ওয়েস্ট কালেকশন এন্ড ডিসপোজাল, মানে কোন লোকেশনে ওয়েস্টকে আমরা কালেক্ট করবো এবং ডিসপোজ করবো তার উপর ডিপেন্ড করে স্যানিটেশনকে দুই ভাগে ভাগ করা যায়, একটা অনসাইট স্যানিটেশন একটা অফসাইট স্যানিটেশন। আবার কালেকশন এবং কনভেন্সের উপর ডিপেন্ড করে দুই ভাগে ভাগ করা যেতে পারে, একটা ড্রাই স্যানিটেশন সিস্টেম আর একটা ওয়েট স্যানিটেশন সিস্টেম। আবার বেসড অন দ্য ফ্যাক্ট হোয়েদার দ্য সিস্টেম অ্যালাউস ইনফিল্ট্রেশন, আমার স্টোরেজের সময় আমার যে স্টোরড ওয়েস্ট গুলো আছে, ওয়েস্ট বা ওয়েস্ট ওয়াটার, সেখান থেকে ওয়াটারটা মাটিতে কি করবে, ইনফিল্ট্রেট করবে, পারমিয়েবিলিটি শো করবে, নাকি সেখানে কনফাইন্ড থাকবে, তার ডিপেন্ড করে দুই ভাগে, পারমিয়েবল এন্ড কনফাইন্ড সিস্টেম। প্রথমে যদি আমি লোকেশনের উপর বেস করে বা বলতে পারি লোকেশন অফ ওয়েস্ট কালেকশন, কোন লোকেশন থেকে আমি ওয়েস্টকে কালেক্ট করব এবং কোন লোকেশনে ডিসপোজ করব, এর উপর ডিপেন্ড করে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো অন সাইট স্যানিটেশন আর একটা হলো অফ সাইট স্যানিটেশন। যদি অন সাইট স্যানিটেশন বলি, এই অন সাইট স্যানিটেশন হলো যে পজিশনে বা যে লোকেশনে আমার ওয়েস্ট জেনারেট হচ্ছে ঠিক সেই লোকেশনে আমি ওয়েস্ট গুলোকে কালেক্ট করতেছি, ওখানেই আমি রেখে দিব, ওখানেই ট্রিট হবে এবং ওখানেই ডিসপোজ করা হবে। এট দ্য সেম টাইম পয়েন্ট অফ জেনারেশনে আমাদের যদি যে ওয়েস্ট বা হিউম্যান ওয়েস্ট গুলো আছে সে ওয়েস্ট গুলো কি হবে, কালেক্টেড হবে, সেখানে স্টোরড হবে, ট্রিট হবে এবং ডিসপোজড হবে। এটা হলো অনসাইট স্যানিটেশন সিস্টেম। ঠিক আছে, ডিসপোজ আমরা ওখানেই করবো বা মানে মাটির নিচেই। সাপোজ আমরা কোনো একটা জায়গায় একটা গর্ত করলাম, গর্ত খুঁড়ে তার উপর ল্যাট্রিন বানালাম, এখন এখানে যখন কিনা ল্যাট্রিন ব্যবহার করবে এক্সক্রিটা গুলো এই পিট বা গর্তের মধ্যে জমা হবে, এখানে জমে থাকা অবস্থায় এখানে কিন্তু তার ডাইজেশন হবে, এখানে কিন্তু সে ডিকম্পোজ হবে এবং এখানকার মাটিতে সে চাপা পড়ে থাকবে। তাহলে এটা হলো অনসাইট স্যানিটেশন সিস্টেম। তো অনসাইট স্যানিটেশন সিস্টেমের যদি উদাহরণ বলি, একটা হলো পিট ল্যাট্রিন, একটা হলো পিট ল্যাট্রিন, সেটা হচ্ছে রুরাল এরিয়াতে বা আরবান যে স্লাম এরিয়া গুলো আছে সেই জায়গাটাতে আমাদের পিট ল্যাট্রিন সিস্টেমটা পাওয়া যেতে পারে। আবার সেপটিক ট্যাঙ্ক সিস্টেম একটা আছে, এই সেপটিক ট্যাঙ্ক সিস্টেমটা এরকম, আমাদের বাসা বাড়িতে বা টয়লেটে যে ওয়েস্ট ওয়াটার তৈরি হয়, আমরা ফ্লাশিং এর পর পানি, ইউরিন, সলিড ওয়েস্ট সব মিলায়ে যে ওয়েস্ট ওয়াটারটা তৈরি হয় সেটাকে কি করি আমি আমার প্রপার্টি লাইনের মধ্যে, আমার নিজস্ব জায়গার মধ্যে মাটির নিচে হতে পারে, মাটির নিচে একটা ট্যাঙ্ক তৈরি করি, সেই ট্যাঙ্কে আমার কি আছে, এই ওয়েস্ট গুলো চলে আসে, এর মধ্যে পানি থাকে, সলিড ওয়েস্ট থাকে। তো এই ট্যাঙ্কের কাজটা হয়ে গেল যে এই যে বিল্ডিং থেকে যে ওয়েস্ট ওয়াটার আসলো সেই ওয়েস্ট ওয়াটারকে সেপারেট করা, সেপারেট মানে লিকুইড পার্টটাকে, যেখানে কিনা ধরো পানি এবং খুব ক্ষুদ্র কণার সলিড পার্টিকেল গুলো ট্যাঙ্ক থেকে বের হয়ে যাবে, কিন্তু ভারী যে সলিড পার্টিকেল সেই ট্যাঙ্কের বটমে কি হয়ে থাকবে, জমে থাকবে।
এরপর যে পানিটা বের হয়ে গেল, এই পানিটাকে আমরা আমার নিজস্ব প্রপার্টি লাইনের মধ্যে এক ধরনের গর্ত করা হয়, যার মধ্যে আবার কিছু পাথর, সলিড নুড়ি পাথর দেওয়া হয়, দিয়ে এই পানিটাকে এইখানে বলা হয় শক ওয়েল, শক ওয়েলে আমি দিয়ে দিই। তাহলে আমার বিল্ডিং এর সলিড পার্টিকেল গুলো ট্যাঙ্কের মধ্যে জমে থাকতেছে, আর পানিগুলো যে শক ওয়েলের মধ্যে পাঠিয়ে দিচ্ছি। অনেক সময় আবার কি হয়, বাড়ির প্রপার্টি লাইনের বাইরে সুয়েল লাইন থাকে, মানে কোন অথরিটির ওয়েস্ট ওয়াটার কালেকশন পাইপ লাইন থাকে, আমরা এই পানিটাকে এই ওয়েস্ট ওয়াটার কালেকশন লাইনে পৌঁছায় দিতে পারি। এর মাধ্যমে কি হচ্ছে, আমি আমার বাড়ির ভেতরই কিছুটা সলিড পার্টিকেল সেপারেশন করতেছি। এখানেও আবার হচ্ছিল আমাদের কিন্তু ডিকম্পোজিশন ঘটে, এখানে স্লাস জমে, আমাদের কিছুদিন পর পর এই সেপটিক ট্যাঙ্ক থেকে কি করতে হয়, এই ভিতরে থাকা যে ময়লাগুলো আছে সেই ময়লাগুলোকে কি করে দিতে হয়, বের করে দিতে হয় মাঝে মাঝে। ঠিক আছে, তো অন সাইটেই যেখানে কিনা আমি আমার বিল্ডিং এর নিজস্ব প্রপার্টি লাইনের মধ্যেই ওয়েস্ট গুলোকে কালেক্ট করতেছি, কিছু সময়ের জন্য কি করতেছি, সলিড ওয়েস্ট গুলোকে কনফাইন করতেছি। এর জন্য সেপটিক ট্যাঙ্ক সিস্টেমটাকে বলা হয় একটা অন সাইট স্যানিটেশন সিস্টেম। আমার কথা বুঝতে পারতেছো স্টুডেন্ট? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো অনসাইট স্যানিটেশন সিস্টেমটা জেনারেলি বেসিক, যেটা অনসাইট সিস্টেম, বেসিক অনসাইট সিস্টেম বলতে বোঝাচ্ছে ন্যূনতম যে ফিচার গুলো থাকলে এটাকে আমরা অনসাইট স্যানিটেশন সিস্টেম বলি। যেমন একটা এটা একটা বেসিক সার্ভিস, যেমন দেখো এখানে একটা গর্ত থাকবে, পিট থাকবে, উপরে একটা স্ল্যাব দিয়ে ঢাকা থাকে, আর প্রাইভেসির জন্য আমাদের স্ট্রাকচারটা থাকে। এটা হলো একবারে বেসিক অনসাইট স্যানিটেশন সিস্টেম। তো বেসিক অনসাইট স্যানিটেশন সিস্টেমটা এই জন্য ডিজাইন করা হয় যে এটা শুধুমাত্র কি করবে, প্রাইমারিলি হিউম্যান যে এক্সক্রিটা আছে এইগুলোকে কি করবে, ডিসপোজ করার জন্য এই সিস্টেমটা আমরা ডেভেলপ করি। ধীরে ধীরে এর মডিফিকেশন ঘটে, একে দুর্গন্ধ মুক্ত রাখার জন্য, একে আরো স্টেবল রাখার জন্য, একে আরো ক্লিন রাখার জন্য ধীরে ধীরে আমাদের এই বেসিক ল্যাট্রিন ফ্যাসিলিটি বা বেসিক স্যানিটেশন সার্ভিসটা আস্তে আস্তে ভেন্টিলেটেড পিট ল্যাট্রিনে কনভার্ট করতে পারি, আমরা পোর ফ্লাশ ল্যাট্রিনে কনভার্ট করতে পারি, সিঙ্গেল পিট করতে পারি, ডাবল পিট করতে পারি, বা সেপটিক ট্যাঙ্কও আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো অনসাইট সিস্টেমটা, তো অনসাইট সিস্টেমের এখানে দুইটা ইম্পর্টেন্ট জিনিস আছে, কোথায় আমরা অনসাইট সিস্টেম করতে পারবো এবং কোথায় করতে পারবো না। যেসব এরিয়াতে, রুরাল এরিয়াতে পপুলেশন ডেনসিটি কম, জনসংখ্যা মোটামুটি কম, যেখানে পানির ব্যবহার তুলনামূলকভাবে কম, বা ল্যাট্রিন তৈরি করে দিলে তারা পানির ব্যবহার কম করবে, কেন, যেহেতু তাদের ওখানে ওয়াটার সাপ্লাইয়ের পরিমাণটা কম। এখন বলো তো, কোনো ল্যাট্রিনে যদি মানুষকে হ্যান্ড পাম্প চেপে পানি নিয়ে ওয়াশরুমে যেতে হয়, সে বেশি পানি ব্যবহার করবে, না তার ল্যাট্রিনে যদি একটা পাইপ ওয়াটার সাপ্লাই লাইন থাকে সে বেশি পানি ব্যবহার করবে? স্যার যদি সাপ্লাই ওয়াটার থাকে তাহলে সে বেশি ব্যবহার করবে। বেশি ব্যবহার করবে। ঠিক আছে, তো আমাদের পিট ল্যাট্রিনটা যেখানে কিনা ওয়াটার সাপ্লাইটা বা ওয়াটারের সাপ্লাইয়ের সাথে তো কনজাম্পশন রিলেটেড, তাই না, সাপ্লাই কম থাকলে ব্যবহার কম করবে। তো যেখানে কিনা ওয়াটারের কনজাম্পশন লো, সেই রকম এরিয়াতে, যেখানে পপুলেশন কম সেই রকম এরিয়াতে আমরা কি করতে পারি, এই অনসাইট স্যানিটেশন সিস্টেম বা বেসিক অনসাইট সিস্টেমটাকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। কারণ এটা পুরো সিস্টেমটা ডেভেলপ করে ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি অফ দ্য সয়েল। তো ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি অফ দ্য সয়েল বলতে বোঝাচ্ছে আমার যে মাটির মধ্যে কূপটা খনন করব তার চারপাশে পানি যদি সহজেই সিপ করে চলে যেতে পারে, তাহলে এর মধ্যে যত পানি আর সলিড ওয়েস্ট আসুক, পানিটা বারবার চারপাশে ছড়ায় যাবে, যার কারণে পিটটা আমরা বেশি দিন ব্যবহার করতে পারবো। কিন্তু মাটি যদি ইমপারমিয়েবল হয়ে যায়, এর মধ্যে দিয়ে সিপিং যদি কম ঘটে, তখন কি ঘটবে বলতো, আমাদের টয়লেট করার সময় অন সাইটে কিন্তু আমরা চেষ্টাই করব এভাবে যে যত কম পানি ব্যবহার করা যায়। তারপরও সেলফ ক্লিনিং এর জন্য বলো, ইউরিনের পানি বা সলিড ওয়েস্টের সঙ্গে এক্সক্রিটার সঙ্গে থাকা পানি সব মিলিয়ে তো একটা সার্টেন পানি থাকবেই, তাই না? তো পানি যদি চারপাশে ছড়ায় না যেতে পারে, তাহলে খুব দ্রুতই এই পিটটা কি হয়ে যাবে, পূর্ণ হয়ে যাবে এবং পিট ব্যবহারের অযোগ্য হয়ে যাবে। এজন্য আমাদের এমন মাটিতে পিট করতে হবে, মাটির ক্যারেক্টারিস্টিক দেখতে হবে, সেই মাটিটা আমার এক্সক্রিটার সঙ্গে থাকা ফ্লাশিং এর পর যে পানিগুলো আছে সেই পানিগুলো যাতে কি করে দিতে পারে, সহজেই সিপ করে দিতে পারবে, পারমেবিলিটি যে সয়েলের বেশি। ঠিক আছে, কিন্তু কোথায় কোথায় আমি করব না, হাইলি ডেন্সলি পপুলেটেড এরিয়াতে আমরা এই অনসাইট সিস্টেমটা ইমপ্লিমেন্ট করতে চাবো না, যেখানে কিনা আবার হাই ওয়াটার কনজাম্পশন রেট, পানি বেশি ব্যবহার করার সুযোগ আছে, যেখানে পাইপ ওয়াটার নেটওয়ার্ক, আর লো ইনফিল্ট্রেশন রেট অফ দ্য সয়েল। ইনফিল্ট্রেশন রেট লো হইলে কি প্রবলেম হতে পারে বলতো, সয়েলের যে সয়েলে তুমি পিট করতেছো সেখানে যদি লো ইনফিল্ট্রেশন রেট থাকে, তাহলে প্রবলেম কি হতে পারে বলতো, কে বলতে পারবা?
তাড়াতাড়ি ভর্তি হয়ে যাবে স্যার। গুড। স্যার ওয়েস্টটা সলের সাথে মিশবে না? ওয়েস্টটা সয়েল না, এখানে কথা হলো তোমার তো যখন টয়লেট করো তোমরা দেখবা আমরা কিছু সেলফ ক্লিনিং এর জন্য পানি ব্যবহার করি, ইউরিনের পানি থাকে, সলিড ওয়েস্ট থাকে, সবকিছু তো ভেজা ভেজা লিকুইড থাকে। এই লিকুইডটা যদি গর্তের মধ্যে জমে থাকে তাহলে খুব দ্রুত গর্তটা পূরণ হয়ে যাবে না? সলিড পার্টিকেল থাক গর্তের মধ্যে সমস্যা নেই, কিন্তু পানিটা যদি মাটি তার চারপাশের মাটি যদি পারমেবিলিটি কম হয় তাহলে দেখবো পানি চারদিকে সিপ করবে না, পানিটা গর্তের মধ্যে জমে থাকবে, তাহলে খুব দ্রুত পিট ভরে যাবে, আমরা বেশি দিন ব্যবহার করতে পারবো না। কিন্তু মাটির মধ্যে যদি সহজেই পানিটা সিপ করে চলে যেতে পারে তাহলে আমরা কি বলতে পারি বেশি দিন ধরে ওই পিটটা আমরা ব্যবহার করতে পারবো। বুঝতে পারছো? আচ্ছা, জি স্যার, বুঝতে পারছি। অনসাইট স্যানিটেশনের তাহলে প্রিন্সিপালটা কি? এটা হলো ইনফিল্ট্রেশন অফ দ্য লিকুইড ইনটু দ্য সয়েল। আমরা বলতেছি পিটের প্রিন্সিপাল এরকম, আমরা ধরে নিচ্ছি যে এখানে যে লিকুইড আসবে সেই লিকুইডটা সয়েলের মধ্যে ইনফিল্ট্রেট করবে। এক। দুই নম্বর, সলিড আর রিটেইন digested aerobically and have to be removed or a new pit has to be dug at regular interval। আমাকে বলতেছে লিকুইড গুলো ইনফিল্ট্রেট করে যাবে কিন্তু সলিড পার্টিকেল গুলো ওই ট্যাঙ্কের মধ্যে বা ওই গর্তের মধ্যে জমে থাকবে। জমে থাকা অবস্থায় সেখানে আবার অ্যারোবিক্যালি কি হবে, ডাইজেস্ট ঘটবে, সেটা কি হয়ে যাবে, পচে যাবে, সেটা হচ্ছে সেখান থেকে ডিসোসিয়েটেড হয়ে যাবে, ধীরে ধীরে অ্যাকুমুলেট করতে থাকবে। কারণ প্রতিদিন আমরা টয়লেটটা ব্যবহার করতে করতে একটা সময় দেখবো টয়লেটটা আমার ওই সলিড পার্টিকেল দ্বারা পূর্ণ হয়ে গেছে। তখন আমরা কি করব, হয় আমরা ওই সলিড পার্টিকেল গুলোকে বের করে অন্য কোথাও ফেলে দিলাম হিউম্যান কন্ট্যাক্ট রোধ করে, যাতে ট্যাঙ্কটা আবার ফাঁকা হয়ে গেল, পিটটা ফাঁকা হয়ে গেল, আমরা আবার ব্যবহার করতে পারছি। এটা একটা অপশন হতে পারে। অথবা আমরা কি করব, ওই পিটটাকে মাটি দ্বারা চাপা দিয়ে দিব এবং নতুন আরেকটা পিট খনন করে ল্যাট্রিনের সঙ্গে কানেকশন দিয়ে দিব। তো এই কয়টা হলো অনসাইট স্যানিটেশনের প্রিন্সিপাল। আরেকটা হলো ইট ইজ প্রাইমারিলি ডিজাইন টু ডিসপোজ অফ হিউম্যান এক্সক্রিটা। আমি আমার হিউম্যান যে এক্সক্রিটা তৈরি হবে সেই এক্সক্রিটাকে শুধুমাত্র এই স্যানিটেশন সিস্টেমে ফিট করব। এর বাইরে কুকিং, বাথিং, ওয়াশিং যে ওয়াটার গুলো আমার বিল্ডিং এ তৈরি হয়, অন্যগুলো সুলাজ ওয়াটার, এই সুলাজ ওয়াটারকে আমরা কখনোই আমাদের এই অনসাইট স্যানিটেশনের যে স্টোরেজ ফ্যাসিলিটি, দাস একটা সেপটিক ট্যাঙ্ক অথবা একটা পিট, এর মধ্যে আমরা এই পানিগুলোকে দিব না। এই পানিগুলো দেওয়া হয় কিভাবে, আমার বাড়ির পাশে যে ড্রেনেজ লাইন আছে সেই ড্রেনেজ লাইন আমরা দিতে পারি, কম্বাইন্ড সুয়ার সিস্টেমে দিতে পারি, অথবা আমাদের যদি একেবারে জায়গা না থাকে তখন আমরা কি করতে পারি, আমার প্রপার্টি লাইনের মধ্যে শোকওয়েল তৈরি করতে পারি। তো এই ছবিটা তো দেখছিল শোকওয়েল, তো তোমার বাড়িতে টয়লেট অন্যান্য যে টয়লেটের কিছু পানি বাদে অন্য পানিগুলোকে তুমি এই শোকওয়েলে দিয়ে দিতে পারো। ওকে, তো এখন অনসাইট যেহেতু স্যানিটেশন পড়লাম, এখন আমরা একটু অফ সাইট স্যানিটেশন নিয়ে আলোচনা করব। অফ সাইট স্যানিটেশন বলতে বোঝাচ্ছে আমার ওয়েস্ট ওয়াটার কালেক্ট করা হবে একটা লোকেশনে এবং তাকে ট্রান্সপোর্ট করে নিয়ে অন্য কোনো লোকেশনে, কনভেনিয়েন্ট লোকেশনে নিয়ে যেয়ে ট্রিট করা হবে অথবা ডিসপোজ করা হবে। এটা হলো অফ সাইট সিস্টেম। যেমন বাকেট ল্যাট্রিন বা কনভেনশনাল সুয়ার সিস্টেম হলো উদাহরণ। তো আমি যদি বাকেট ল্যাট্রিনের কথা চিন্তা করি, বাকেট ল্যাট্রিন হলো এটা হচ্ছে একটা ল্যাট্রিন অ্যারেঞ্জমেন্ট, একটা রেইজড প্ল্যাটফর্মের উপর হিউম্যান এক্সক্রিটা আমরা ডিসপোজ করতে পারি, ঠিক তার নিচে বাকেট থাকে। তো এই বাকেটটা ভরে গেলে কিছু লেবার আছে বা কিছু অর্গানাইজেশন আছে যারা কিনা এই বাকেটটা মানে ওয়েস্ট পরিপূর্ণ বাকেট গুলো কালেক্ট করে বিভিন্ন কোনো কার্টের মাধ্যমে হোক, গাড়ির মাধ্যমে হোক কালেক্ট করে দূরবর্তী জায়গায় নিয়ে চলেছে। তো ঢাকা শহরে এখনো অনেক জায়গায় মোবাইল টয়লেট দেখবা, যে টয়লেট গুলোতে এই কার্ট সিস্টেমটাকে আমরা কি করতে পারি, ব্যবহার করতে পারি। তো কার্ট সিস্টেমটা খুব এনশিয়েন্ট সিস্টেম, এখন আর আমরা এটা করতে পারি না। আবার এটা করা যেতে পারে খুবই ধরো লো ডেনসিটি কোনো এরিয়া, যে এরিয়াতে আমরা এই সিস্টেমটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। তো এটা অফসাইট স্যানিটেশন সিস্টেম। তো অফসাইট স্যানিটেশন সিস্টেমের আরেকটা উদাহরণ হলো কনভেনশনাল সুয়ার সিস্টেম। এই সুয়ার সিস্টেমটা দেখলে তুমি দেখবা কি তোমার প্রতিটা বাড়ি থেকে টয়লেটের ওয়েস্ট ওয়াটার গুলোকে কালেক্ট করার জন্য এক ধরনের পাইপলাইন আছে, যে পাইপলাইন গুলো কি করে তোমাদের রোড নেটওয়ার্ক, রাস্তার যে রোড নেটওয়ার্ক ফলো করে আমাদের সুয়েল লাইন আছে, এই সুয়েল লাইন গুলো কি করে হাউস থেকে এই ওয়েস্ট ওয়াটার, কখনো হয় কি এখানে দুইটা ছবি দেখতেছো, এখানে একটা পাইপলাইন শুধুমাত্র স্যানিটারি ওয়েস্ট কালেক্ট করতেছে, আরেকটা পাইপলাইন ব্লু যেটা সেটা হলো কি বৃষ্টির পানি বা স্টর্ম ওয়াটার কালেক্ট করতেছে। কখনো কখনো আবার এটা কম্বাইন্ড হিসেবেও কাজ করে, একটা পাইপলাইনের মাধ্যমে দুই ধরনের পানি আমরা কালেক্ট করতে পারি। যাই হোক, পাইপলাইনের মাধ্যমে
ওয়েস্ট ওয়াটার গুলোকে হাউস টু হাউস কালেক্ট করে দূরবর্তী ট্রিটমেন্ট প্ল্যান্টে নিয়ে যাওয়া হয়। ট্রিট করার পর সেই পানিটাকে আমরা কি করি, কোনো ওয়াটার বডি বা নেচারে সেটাকে ডিসপোজ করি। এটা হলো কনভেনশনাল সুয়ার সিস্টেম। যেমন ঢাকা ওয়াসা, ঢাকার টোটাল পপুলেশনের 20% পপুলেশনের ওয়েস্ট গুলোকে এই পাইপলাইনের মাধ্যমে কালেক্ট করে 534 কিলোমিটারের মতো দীর্ঘ পাইপ নেটওয়ার্কের মাধ্যমে সেটা কালেক্ট করে নারায়ণগঞ্জের পাগলাতে ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে আমাদের টয়লেটের ওয়েস্ট গুলোকে কনভে করে নিয়ে যায়। তো তোমরা জেনে আশ্চর্য হবা, বাংলাদেশ ঢাকাতে প্রতিদিন প্রায় 1.2 crore মিটার কিউবের মতো ওয়েস্ট ওয়াটার, হিউজ একটা অ্যামাউন্টের ওয়েস্ট ওয়াটার তৈরি হয়। তো এই ওয়েস্ট ওয়াটার গুলো যেটা আছে, সেই ওয়েস্ট ওয়াটার গুলো ট্রিটমেন্ট প্ল্যান্টে যায়। টোটাল পপুলেশনের মাত্র 20% পপুলেশনের স্যানিটারি ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে যায়। পাগলা থেকে ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টের পর নিয়ার বাই রিভারে ট্রিটেড ওয়াটারটাকে আমরা কি করতে পারি, ডিসপোজ করতে পারি। তো এটা হলো আমাদের কনভেনশনাল সুয়ার সিস্টেম, যে হাউস প্রপার্টির বাইরে পাইপ নেটওয়ার্কের মাধ্যমে আমার ওয়েস্ট ওয়াটার কালেকশন এবং কনভেন্স ঘটে। এজন্য এটাকে বলা হয় অফসাইট স্যানিটেশন সিস্টেম। ওকে, এরপর আমরা একটু স্যানিটেশন, এই ক্লাসিফিকেশনটা বুঝতে পারলা তোমরা, অন সাইড এন্ড অফ সাইড? জি স্যার। আচ্ছা, এখন আমরা পড়বো স্যানিটেশন সিস্টেমের ক্লাসিফিকেশন বেসড অন দ্য মেথড অফ কালেকশন এন্ড কনভেন্স। মেথড অফ কালেকশন এন্ড কনভেন্স বলতে বোঝাচ্ছে কার মাধ্যমে আমরা এটাকে কালেক্ট করব, কার মাধ্যমে আমরা কালেক্ট করব। তো ড্রাই সিস্টেম স্যানিটেশন সিস্টেম হলো সেখানে কোনো পাইপ নেটওয়ার্ক থাকবে না, কোনো পাইপের মাধ্যমে আমাদের কি করা হয় না, ওয়েস্ট ওয়াটার কালেক্ট করা হয় না। যেমন পিট ল্যাট্রিনে তুমি টয়লেটে ঢুকলা, টয়লেটের ঠিক নিচে আমার পিটের ব্যবস্থা থাকে, তো এখানে কোনো পাইপ নেটওয়ার্ক দরকার নাই। অথবা বাকেট ল্যাট্রিন, এখানেও কিন্তু কোনো পাইপ নেটওয়ার্ক সিস্টেম থাকে না। তো যেহেতু পাইপ থাকে না, সেহেতু ওয়েস্ট গুলোকে আমাদের কনভে করতে হয় না। তোমরা এখন বলো, একটা পাইপের মধ্যে দিয়ে সলিড পার্টিকেল সহজে প্রোপাগেট করতে পারে, নাকি সলিড পার্টিকেলকে যদি ওয়াটারের মধ্যে ডাইলুট করে ওয়াটারে ফ্লো করা হয় তাহলে পাইপের মধ্যে দিয়ে ওই সলিড পার্টিকেল গুলো প্রোপাগেট করবে, বলো তো? স্যার ওয়াটারের মধ্যে দিয়ে। ওয়াটারের মধ্যে দিয়ে। গুড, এই জন্যই বলতেছে আমার যদি ওয়েস্ট ওয়াটার কনভে করার জন্য ওয়াটারের প্রয়োজন না পড়ে তখন সেটাকে বলে ড্রাই স্যানিটেশন সিস্টেম। এটা হলো পিট ল্যাট্রিন বা বাকেট ল্যাট্রিন তার উদাহরণ। তো এই সিস্টেমটা পানি প্রয়োজন হচ্ছে না। কোথায় সুযোগ, এই সিস্টেমের সুযোগ আছে যে এরিয়াতে আমাদের ওই সুয়ের সিস্টেম নাই, যে এরিয়াতে পাইপ ওয়াটার সাপ্লাই নাই, সেসব এরিয়াতে আমরা ড্রাই স্যানিটেশন সিস্টেম ব্যবহার করতে পারি। আর ওয়েট স্যানিটেশন সিস্টেমটা ঠিক তার উল্টো, এখানে ওয়েস্ট ওয়াটার গুলোকে কালেক্ট বা কনভে করা হয় পাইপের মাধ্যমে। ঠিক আছে, পাইপের মাধ্যমে। যেহেতু পাইপের মাধ্যমে ওয়েস্ট ওয়াটার কনভে কালেক্ট করা হয়, এজন্য আমাদের পানির প্রয়োজন, মানে ওয়েস্ট ওয়াটার গুলোকে ডাইলিউট করতে হয়। এজন্য বলতেছে ইন দা ওয়েট সিস্টেম the waste is diluted with flashes of water. ওয়েস্টকে আগে আমরা ল্যাট্রিনে কি করি, ডাইলিউট করি, ফ্লাশ করি, তারপর সেই ওয়েস্ট ওয়াটারটাকে পাইপের মাধ্যমে আমার বিল্ডিং থেকে প্রোপাগেট করে সেপটিক ট্যাঙ্কে পৌঁছাতে পারি, বা সেপটিক ট্যাঙ্ক যদি না থাকে ডিরেক্ট আমি কনভেনশনাল সুয়েজ সিস্টেমে দিতে পারি। আর কনভেনশনাল সুয়েজ সিস্টেম ইটসেলফ এটা একটা পাইপ সিস্টেম, তাই না? তো পাইপ সিস্টেমের মধ্যে ওয়েস্ট ওয়াটার যদি প্রোপাগেট করতে চাই অবশ্যই এখানে পানি প্রয়োজন। আর এটা কোথায় সুইটেবল, যে এরিয়াতে যথেষ্ট পরিমাণ ওয়াটার সাপ্লাই আছে এই ফ্লাশিং করার জন্য। এই জন্য বলতেছে সুইটেবল ফর পাইপ ওয়াটার সাপ্লাই সিস্টেম আর অ্যাভেলেবল। বুঝতে পারলাম দ্য ওয়েট সিস্টেম। এরপর হলো পারমিয়েবল বা আনকনফাইন্ড সিস্টেম। এটা হলো আমাদের যে পিট ল্যাট্রিন, আমাদের যে কনফাইনিং যে স্টোরেজ ট্যাঙ্ক থাকবে সেটা পিট হইতে পারে বা সেটা হইতে পারে সেপটিক ট্যাঙ্ক। এই পিট বা সেপটিক ট্যাঙ্কের বাইরের অংশটা যদি আমি লাইনিং না করি বা ইমপারভিয়াস কোনো লেয়ার না দিই, তখন কি হবে, এই সলিডের ওয়েস্টের মধ্যে থাকা যে লিকুইড পোর্শন আছে সেটা চারপাশে সিপ করবে, চারপাশে ইনফিল্ট্রেট করে মাটির মধ্যে ছড়ায় পড়বে। মাটির মধ্যে পানিটাকে ইনফিল্ট্রেট করার যদি আমরা অ্যালাউন্স দেই তখন সেটাকে বলা হয় পারমিয়েবল বা আনকনফাইন্ড সিস্টেম। কিন্তু আনকনফাইন্ড সিস্টেমের উদাহরণ হলো পিট ল্যাট্রিন। কিন্তু আনকনফাইন্ড সিস্টেমের সমস্যা হলো তুমি এমন একটা জায়গায় পিট খনন করলা যে তোমার গ্রাউন্ড ওয়াটার টেবিল পিটের খুব কাছাকাছি, তাহলে এই সিপিং ওয়াটারটাকে তোমার গ্রাউন্ড ওয়াটারটাকে কি করতে পারে, দূষিত করতে পারে। আর এই গ্রাউন্ড ওয়াটার থেকে তুমি যদি ওয়েলের মাধ্যমে পানি কানেক্ট করো তাহলে তুমি একটা দূষিত পানি কনজিউম করতেছো। তো এটাই বলতেছে আনকনফাইন্ড সিস্টেমটা গ্রাউন্ড ওয়াটারের কি ঘটায়, পলিউশন ঘটায়। আচ্ছা, এরপর হলো কনফাইন্ড সিস্টেম। কনফাইন্ড সিস্টেম হলো এমন কোন সিস্টেম যেখানে এই ওয়েস্ট ওয়াটার যখন কিনা আমরা স্টোর করতেছে যে কোনো পারপাসে,
আমাদের মাটির চারপাশে যাতে এই পানিগুলো কি করতে না পারে, সিপ করতে না পারে। এটা হলো কনফারেন্স সিস্টেম। একটা হলো সেপটিক ট্যাঙ্ক উদাহরণ। সেপটিক ট্যাঙ্ক কনক্রিটের তৈরি করা যেতে পারে, ইভেন ব্রিক ওয়াল দিয়ে সেপটিক ট্যাঙ্ক তৈরি করা যেতে পারে। যেহেতু সেপটিক ট্যাঙ্ক ব্রিক ওয়াল দিয়ে তৈরি করলে ট্যাঙ্কের ভিতরে থাকা ওয়েস্ট ওয়াটারটা কখনোই মাটির চারপাশে কি ইনফিল্ট্রেট করতে পারবে বলতো? মাটির চারপাশে ছড়ায় যাওয়ার সুযোগ আছে কি ইনফিল্ট্রেট হওয়ার? স্টুডেন্টস, না স্যার, সুযোগ নাই স্যার। সুযোগ নাই, এই জন্য এটাকে বলা হয় কনফাইন্ড সিস্টেম। এই সিস্টেম, কনফাইন্ড সিস্টেমের মাধ্যমে আমরা গ্রাউন্ড ওয়াটারের কন্টামিনেশন কি করতে পারি, রোধ করতে পারি, বা গ্রাউন্ড ওয়াটারের পলিউশন রোধ করতে পারি। তো এখন আমরা একটু খেয়াল করি ক্রাইটেরিয়া ফর গুড স্যানিটেশন সিস্টেম। গুড স্যানিটেশন সিস্টেমের কি কি ক্রাইটেরিয়া থাকবে। তো আমরা এখানে একটা জিনিস খেয়াল রাখবো যে আমরা কিন্তু বাংলাদেশের লো ইনকাম রুরাল কমিউনিটি কে আগে ফোকাস করতেছি, তাদের স্যানিটেশন ফ্যাসিলিটি আমরা একটু ডেভেলপ করব, এরপর আরবান এরিয়াতে স্যানিটেশন নিয়ে আমরা আলোচনা করব। তো এখন যদি আমি রুরাল এরিয়াতে লো ইনকাম কমিউনিটির জন্য ল্যাট্রিন ফ্যাসিলিটি বা স্যানিটেশন সিস্টেম চুজ করতে চাই, বা আমি যদি সেখানে কনস্ট্রাক্ট করতে চাই, তখন আমাকে মাথায় রাখতে হবে এই সিস্টেমটা যাতে যতটুকু পারা সম্ভব সিম্পল মেকানিজমের হয়, এবং কনস্ট্রাকশন এবং মেইনটেনেন্স যাতে ইনএক্সপেন্সিভ হয়, খরচ যাতে কম পড়ে। ঠিক আছে, তারপর এই সিস্টেমটা এমন ভাবে সিস্টেমটা চুজ করতে হবে যাতে সেই সিস্টেমের কারণে সারফেসের যে সয়েল আছে তার কন্টামিনেশন না ঘটে, সারফেস ওয়াটার বডির কন্টামিনেশন না ঘটে, এবং গ্রাউন্ড ওয়াটারের কন্টামিনেশন না ঘটে। তারপর আমার যে হিউম্যান এক্সিটা আছে, এগুলো যাতে আমাদের খুব কম হ্যান্ডেলিং করতে হয়। মানে তুমি ছোট্ট একটা গর্ত করলা, পিট তৈরি করলা, 3 মাস পাশে পিটটা ভরে গেল, তখন তোমাকে আবার নতুন পিট খনন করতে হবে, বা এই পিট বারবার পরিষ্কার করতে হবে। তো এর মাধ্যমে কি হিউম্যান কন্টাক্ট কিন্তু আবার এক্সক্রিটার সাথে চলে আসতেছে, এতে কিন্তু হেলথ হ্যাজার্ড দেখা দেবে। দ্যাটস ওয়াই চেষ্টা করতে হবে যাতে মানুষের কন্টাক্ট সবচেয়ে কম থাকে। তারপর হলো নো অ্যাক্সেস টু ফ্লাইস, ইনসেক্টস এন্ড অ্যানিমেল। তোমরা তো জানো ফ্লাই, ইনসেক্টস বা অ্যানিমেল যদি এক্সক্রিটার কন্ট্যাক্টে আছে এবং সেটা যদি আবার নতুন হোস্ট বডির কন্ট্যাক্টে আসে, তাহলে ডিজিজ ট্রান্সমিট করে। এর জন্য আমাদের এমন প্রভিশন মেনটেন করতে হবে যাতে ফ্লাইস বা ইনসেক্টস গুলো কখনো এক্সক্রিটার কাছাকাছি না যেতে পারে, বা পিটের ভেতরে অ্যাক্সেস না পায়। তারপর আমরা শুড ইউজ লিটল অর নো ওয়াটার। আমাদের সিস্টেমটা এমন ভাবে ডেভেলপ করা উচিত যে জায়গাটাতে আমরা চাইলে ওয়েট স্যানিটেশন সিস্টেম, ড্রাই স্যানিটেশন সিস্টেম তৈরি করতে পারি, সেখানে আমরা চেষ্টা করব ল্যাট্রিনটাতে যাতে সবচেয়ে কম সংখ্যক বা কম অ্যামাউন্টের পানি ব্যবহার করা লাগে। তারপর শুড রিকোয়ার লিটল সুপারভিশন অ্যান্ড মেইনটেনেন্স। তো যে জায়গাটাতে সুপারভিশন বা মেইনটেনেন্স খুব কম লাগে এমন সিস্টেম আমাদের চুজ করতে হবে। গ্রাম অঞ্চলে তুমি যে কমোড দিয়ে আসতে পারবে না, কারণ তারা কিন্তু এই কমোডের মেকানিজম ভালোভাবে অ্যাডাপ্ট করতে পারবে না, বা এটাকে মেনটেনও করতে পারবে না। তো তাদের জন্য কনভিনিয়েন্ট সিস্টেম আমাদের তাদের দিয়ে দিতে হবে। তারপর শুড হ্যান্ডেল অল ওয়েস্ট অ্যান্ড ওয়েস্ট ওয়াটার। যত ওয়েস্ট বা এবং ওয়েস্ট ওয়াটার আছে, টয়লেট থেকে যত ওয়েস্ট তৈরি হবে বা টয়লেটে যত ওয়েস্ট ওয়াটার তৈরি হবে, সবগুলো যাতে সে হ্যান্ডেল করতে পারে। শুড ইউজ লিটল আর নো মেকানিক্যাল ইকুইপমেন্ট। তো এই সিস্টেম যখন কিনা আমি মেনটেন করব বা কনস্ট্রাক্ট করব, তখন আমাদের খেয়াল রাখতে হবে আমরা যত কম মেকানিক্যাল ইকুইপমেন্ট ব্যবহার করতে পারি, তত কম মেকানিক্যাল ইকুইপমেন্ট আমরা ব্যবহার করব। চেষ্টা করবো মেকানিক্যাল ইকুইপমেন্ট ব্যবহার করবো না, লোকাল লোকদের স্কিল যা আছে সেটাকে কাজে লাগে আমাদের ল্যাট্রিনটা কমপ্লিট করতে হবে, বা স্যানিটেশন সিস্টেমটা কমপ্লিট করতে হবে। তো অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ স্যানিটেশন সিস্টেম। স্যানিটেশন সিস্টেম যদি কোথাও এস্টাবলিশ হয়, এতে আমাদের সুবিধা কি কি হতে পারে। তো বা পারপাস অফ স্যানিটেশন, স্যানিটেশনের পারপাস গুলো কি কি? এক হলো হেলথ। তো ল্যাট্রিন ফ্যাসিলিটি যদি গুড হয়, হাইজেনিক হয়, তখন কিন্তু ডিজিজ ট্রান্সমিশন পাথ এটা বন্ধ হয়ে যায়, মানুষ হেলদি লাইফ লিড করতে পারে। তারপর প্রাইভেসি। তো স্যানিটেশন ফ্যাসিলিটি ডেভেলপড হলে মানুষ প্রাইভেসি মেনটেন করে এক্সপেরিমেন্ট করতে পারবে। তখন অনেক সময় অনেক এরিয়াতে আছে ল্যাট্রিন না থাকলে, দূরবর্তী জায়গায় ওপেন ডিফেক্ট করলে রাতের বেলা হয়তো তারা টয়লেট যাইতে পারছে না, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু প্রাইভেসি মেনটেন করেই তারা কিন্তু টয়লেট ব্যবহার করতে পারে। কনভিনিয়েন্স, যখন প্রয়োজন যেখানে প্রয়োজন সেখানে তারা এটাকে ব্যবহার করতে পারে। ল্যাট্রিন সিস্টেমটা যত ইমপ্রুভ হবে, তত ভালোভাবে আমরা ল্যাট্রিনটাকে আমরা আমাদের প্রিমাইসেস এর মধ্যে নিয়ে আসতে পারবো, হাউসের মাঝখানে নিয়ে আসতে পারবো। ল্যাট্রিন ফ্যাসিলিটি ভালো হইলে তখন যদি তার সেখান থেকে যদি দুর্গন্ধ বেশি বের না হয়, হিউম্যান এক্সক্রিটা লিক না করে, তাহলে আমরা সেটা বাড়ির মধ্যে নিয়ে আসতে পারি। এর মাধ্যমে হেলথ যেমন প্রিজার্ভ থাকবে, প্রাইভেসি
সিকিউরিটি সবকিছু মেনটেন থাকবে। তারপরে ক্লিন এনভায়রনমেন্ট, ওপেন ডিফিকেশন রোধ যদি আমাদের হয়, ডিজিজ ট্রান্সমিশন যদি আমাদের ব্রেক করা যায়, তাহলে এনভায়রনমেন্টটা আমাদের ক্লিন থাকবে এবং ক্লিয়ার থাকবে। তো এইগুলোই হলো আমাদের গুড স্যানিটেশন সিস্টেমের পারপাস। তো এরপর আমরা একটু আলোচনা করব সুইটেবিলিটি অফ দ্য স্যানিটেশন সিস্টেম। তো কোন ধরনের স্যানিটেশন সিস্টেম আমি কোথায় অ্যাপ্লাই করব, এর জন্য আমাদের কিছু একটা গাইডলাইন আছে। তো আমরা দুইটা পার্সপেক্টিভ থেকে তাকাবো। একটা পার্সপেক্টিভ হলো লেভেল অফ ওয়াটার সাপ্লাই, মানে ওয়াটার সাপ্লাই এর লেভেলটা কেমন। যেমন পাইপের মাধ্যমে ওয়াটার সাপ্লাই হইতে পারে, আবার কি হতে পারে ট্যাঙ্কারের মাধ্যমে ওয়াটার সাপ্লাই হতে পারে, অথবা কি হতে পারে টিউবওয়েলের মাধ্যমে ওয়াটার সাপ্লাই হতে পারে, বা ডাগ ওয়েল কূপের মাধ্যমে ওয়াটার সাপ্লাই হইতে পারে। তো এখন বলতেছে যে এরিয়াতে পাইপড ওয়াটার সাপ্লাই আছে সেখানে কখনোই আমরা অন সাইট পিট ল্যাট্রিন সিস্টেম ব্যবহার করব না। যে এরিয়াতে পাইপড ওয়াটার সাপ্লাই সিস্টেম আছে সেখানে অবশ্যই আমরা অন সাইট পিট ল্যাট্রিন সিস্টেম ব্যবহার করব না। আবার যে এরিয়াতে ওয়াটার সাপ্লাই সিস্টেমটা বেসড অন হ্যান্ড পাম্প বা টিউবওয়েলের উপর ডিপেন্ডেন্ট যে এরিয়াতে ওয়াটার সাপ্লাই, সেখানে কিন্তু আমরা কনভেনশনাল সুয়েজ সিস্টেম ব্যবহার করব না। কারণ কনভেনশনাল সুয়েজ সিস্টেমে প্রচুর পরিমাণ ফ্লাশিং এর জন্য ওয়েস্ট ওয়াটার প্রয়োজন হয়, সেটা হ্যান্ড পাম্প সাপ্লাইয়ের মাধ্যমে সম্ভব না। আবার পাইপ সাপ্লাই যেখানে আছে সেখানে তুমি পিট ল্যাট্রিন তৈরি করতে পারবে না, কারণ পাইপ সাপ্লাই থাকলে বেশি বেশি পানি ব্যবহার হবে, বেশি পানি ব্যবহার হলে পিট ল্যাট্রিন খুব দ্রুত পিটটা ভরে চলে যাবে। এই জন্য লেভেল অফ সাপ্লাই দেখে তোমাদের সুইটেবিলিটি চুজ করতে হবে। আবার পপুলেশন ডেনসিটি, যে এরিয়াতে পপুলেশন ডেনসিটি কম, জনসংখ্যা কম, সেই রকম এরিয়াতে আমাদের অনসাইট স্যানিটেশন সিস্টেম আমরা অ্যাডপ্ট করতে পারি। কিন্তু যে এরিয়াতে পপুলেশন হাই, পপুলেশন ডেনসিটি খুব বেশি, সেসব এরিয়াতে অবশ্যই আমরা অফসাইট স্যানিটেশন অ্যাডপ্ট করব, সেখানে আমরা অনসাইট স্যানিটেশন অ্যাডপ্ট করব না। তো ওই স্যানিটেশন সার্ভিস চুজের জন্য আমাদের একটা কি আছে, একটা ডায়াগ্রাম আছে। ডায়াগ্রামটা কি, various sanitation system based on water consumption level and population density. তো পপুলেশন ডেনসিটি এবং ওয়াটার কনজাম্পশন লেভেলটাকে ফোকাসে রেখে আমরা কখন স্যানিটেশন সিস্টেম অ্যাডপ্ট করব সেটার একটা ডায়াগ্রাম দেখানো আছে। তো এখানে দেখো, যেখানে ডাগ ওয়েলের মাধ্যমে যে এরিয়াতে ওয়াটার সাপ্লাই দেওয়া হয় এবং সেটা যদি রুরাল এরিয়া হয়, সেখানে আমরা ড্রাই অনসাইট স্যানিটেশন সিস্টেম অ্যাডপ্ট করব। মানে ড্রাই অনসাইট স্যানিটেশন সিস্টেম বলতে বোঝাচ্ছে পিট ল্যাট্রিন। তো এখানে পিট ল্যাট্রিন করলে কি, যেহেতু ডাগ ওয়েল, পানির সাপ্লাই কম, পানির ব্যবহার কম, আবার রুরাল এরিয়া, এর জন্য আমরা অনসাইট স্যানিটেশন সিস্টেম এবং ড্রাই অনসাইট স্যানিটেশন সিস্টেম পিট ল্যাট্রিন অ্যাডপ্ট করতে পারি। কিন্তু ওই একই ওয়াটার সাপ্লাই লেভেল, মানে ডাগ ওয়েলের মাধ্যমে পানি পাই, কিন্তু সেটা আরবান এরিয়া যদি হয়, তো আরবান এরিয়া হলে অবশ্যই আমাদের অফসাইট স্যানিটেশন সিস্টেম ব্যবহার করতে হবে। কারণ পপুলেশন বেশি আরবান এরিয়াতে, বা পপুলেশন ডেনসিটি বেশি হলে বেশি ধরনের ওয়েস্ট জেনারেট হবে। বেশি ওয়েস্ট জেনারেট হলে সেখানে তো আমরা একটা পিটের মধ্যে রেখে দিতে পারবো না, তখন আমাকে বারবার কি করতে হবে, পিটটাকে এমটি করতে হবে। এই জন্য আমরা বাকেট ল্যাট্রিন টাইপ সিস্টেম ব্যবহার করতে পারি, যেটা কি ড্রাই অফসাইট স্যানিটেশন সিস্টেম। বুঝতে পারতেছো কথাগুলো? তোমরা কখন চুজ করবা, কিভাবে, একটু রেসপন্স করো। জি স্যার, বুঝতে পারছি। এখন তুমি যদি ওয়াটার সাপ্লাই লেভেল তোমার বেটার হয়, যেমন কোন একটা এরিয়াতে তুমি পাইপের মাধ্যমে বা পয়েন্ট, প্রতিটা বাড়িতেই ওয়াটার সাপ্লাই সুযোগ আছে, সেটা পাইপের মাধ্যমে হোক বা নিজস্ব সাবমার্সিবল পাম্পের মাধ্যমে নিজেরা প্রচুর পানি পায়। যখন নিজেরা প্রচুর পানি পাচ্ছে তখনই তাদের ওয়েট সিস্টেম ব্যবহার করতে হবে, কারণ বেশি পানি তারা ব্যবহার করবে। বেশি পানি ব্যবহারের জন্য আমাদের ওয়েট সিস্টেম অ্যাডপ্ট করতে হবে। তো ওয়েট সিস্টেম অ্যাডপ্ট করতে গেলে যদি রুরাল এরিয়াতে হয়, পপুলেশন কম, তাহলে আমরা কি করতে পারি, সেপটিক ট্যাঙ্ক তার সাথে শক ওয়েল অ্যাড করে দিতে পারি। সেপটিক ট্যাঙ্কে সলিড পার্টিকেল গুলো সেপারেট হয়ে যাবে, আর শক ওয়েলে কি হবে, পানিটা মাটি নিয়ে চলে যাবে। কিন্তু সেটা যদি আবার আরবান এরিয়া হয়, পপুলেশন খুব বেশি হয়, তখন কিন্তু এত বেশি তোমার সলিড ওয়েস্ট, লিকুইড ওয়েস্ট বা ওয়েস্ট ওয়াটার জেনারেট হবে যে তুমি এই সেপটিক ট্যাঙ্কের সাথে শক ওয়েল দিয়ে টিকতে পারবে না। তখন শক ওয়েলের পরিবর্তে তোমাকে কনভেনশনাল সুয়ার সিস্টেমে অ্যাডপ্ট করতে হবে। এজন্য তোমাকে ওয়েট অফসাইট স্যানিটেশন অপশন চুজ করতে হবে, যেখানে কিনা ওয়াটার সাপ্লাই সার্ভিসটা ভালো এবং এট দ্য সেম টাইম যেখানে কিনা পপুলেশন ডেনসিটি অত্যধিক বেশি। তো পরীক্ষাতে তোমাদের এই জিনিসটা, এই গ্রাফ ড্র করে এক্সপ্লেন করতে হতে পারে তুমি কোন ধরনের স্যানিটেশন সিস্টেম চুজ করবা এবং কেন।
এখন যদি আমি বাংলাদেশের পার্সপেক্টিভে একটু তাকানোর চেষ্টা করি, বাংলাদেশের পার্সপেক্টিভে তুমি যদি তোমাকে কোনো একটা এরিয়াতে বলা হয় যে তুমি এখানকার জন্য স্যানিটেশন সিস্টেম তুমি ডেভেলপ করো, তখন তুমি যে ওই এরিয়ার জন্য তোমাকে বলছে স্যানিটেশন সিস্টেম, বলেনি কিন্তু পিট ল্যাট্রিন, সেপটিক ট্যাঙ্ক, পোর ফ্লাশ না কোনটা, তখন তুমি যে ওখানে কোশ্চেনারি করবা নিজেকে বা তথ্য নিবা সেখানকার হাউজিং ডেনসিটিটা কেমন, পপুলেশন কেমন, ওয়াটার সাপ্লাই সার্ভিস লেভেল কেমন, এই দুইটা থেকে তুমি ডিসাইড করবা ওয়েট স্যানিটেশনে যাবা নাকি ড্রাই স্যানিটেশনে যাবা, তুমি কি অনসাইট স্যানিটেশনে যাবা না অফসাইট স্যানিটেশনে যাবা। এরপর তুমি যদি কখনো চিন্তা করো যে না আমি অনসাইট স্যানিটেশনে যাব, তখন দেখবা পিট ল্যাট্রিন তৈরি করতে সেখানে কি কি প্রবলেম আছে, কি কি প্রবলেম হতে পারে, যেমন সেখানে গ্রাউন্ড ওয়াটার টেবিল অনেক উঁচুতে হতে পারে, আবার কি হতে পারে সেখানে বারবার বন্যা হয় বা ফ্লাড হইতে পারে, ঠিক আছে, সেখানকার মাটির ক্যারেক্টারিস্টিক কিরকম, এইসব জিনিস তুমি দেখবা। তারপর তোমাকে চুজ করতে হবে এইভাবে যে অপারেশন বা মেইনটেনেন্স যাতে সহজে করা যায় এরকম ম্যাটেরিয়াল চুজ করতে হবে। তারপর সয়েল পারমেবিলিটি তোমাদের জানতে হবে এবং গ্রাউন্ড ওয়াটার পলিউশন সম্পর্কে কনসার্ন থাকতে হবে। তো গ্রাউন্ড ওয়াটার পলিউশন কিভাবে রোধ করা যায় আমরা যখন কিনা ল্যাট্রিন ডিজাইন দেখবো আস্তে আস্তে, তখন আমরা এই জিনিসগুলো শিখে যাব। তো বাংলাদেশের স্যানিটেশন স্ট্যাটাস নিয়ে যদি একটু আলোচনা করি, এখন কেমন কেমন স্যানিটেশন সিস্টেম বিভিন্ন জায়গায় আছে। তো রুরাল এরিয়াতে যেখানে কিনা পাইপ ওয়াটার সাপ্লাই সিস্টেম নাই, সেখানে পিট ল্যাট্রিন, পোর ফ্ল্যাশ ল্যাট্রিন সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহার করা হয়। এছাড়া আবার কিছু একেবারে আন্ডার ডেভেলপড এরিয়াগুলোতে আছে যেখানে কিনা হ্যাঙ্গিং ল্যাট্রিন বা অনেক সময় ওপেন ডিফিকেশনও করা হয়। আর আরবান এরিয়ার কথা যদি চিন্তা করি, এখানে সেপটিক ট্যাঙ্ক সিস্টেম ব্যবহারটা একটু বেশি। আবার অনেক জায়গায় করা হয় কি সেপটিক ট্যাঙ্কের সাথে শোকওয়েল না করে সেপটিক ট্যাঙ্কের সাথে আবার কনভেনশনাল সুয়ের সিস্টেমের কানেকশন থাকে। অনেক জায়গায় আবার করে কি কোনো সেপটিক ট্যাঙ্ক নাই, ডিরেক্ট কনভেনশনাল সুয়ের সিস্টেমে তোমাদের বিল্ডিং এর ওয়েস্ট ওয়াটার পাঠায় দেয়। আবার অনেক জায়গায় করে কি এরা সেপটিক ট্যাঙ্কও ব্যবহার করে না, কনভেনশনাল সুয়ের সিস্টেমে কানেকশনও নেয় না, এরা কি করে রাস্তার পাশে থাকা বিল্ডিং এর পাশে যে ওপেন ড্রেন গুলো আছে, সারফেস ওয়াটার ড্রেনেজের জন্য যে ড্রেন গুলো আছে, সেই ড্রেনে তাদের বিল্ডিং এ তৈরি হওয়া ওয়েস্ট গুলোকে প্রোপাগেট করে দেয়। এইরকম প্র্যাকটিসও আছে। আবার স্লাম বা লো ইনকাম এরিয়া গুলোতে পিট ল্যাট্রিন বা বেসিক পিট ল্যাট্রিন ব্যবহার হয়, আর মানে হ্যাঙ্গিং ল্যাট্রিন আছে, আবার অনেকে আবার ওপেন ডিফিকেশন করে। আবার কিছু ডিসেন্ট্রালাইজ ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে, ধরো কোনো একটা পাড়া মহল্লার জন্য একটা ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, বা ইন্ডিয়াতে দেখা গেছে যে অনেকগুলো অ্যাপার্টমেন্ট বিল্ডিং এ দেখা গেছে তারা নিজেদের জন্য ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টের জন্য আলাদা ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বানায়। এগুলো পাইলট বা স্মল স্কেলে এই ট্রিটমেন্ট প্ল্যান গুলো করা হয়। আর ঢাকা ওয়াসাতে এখন পর্যন্ত সচল একটা ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে, পাগলা ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, পাগলাতে আছে। এছাড়া দাসের কান্দিতে আরেকটা ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ চলতেছে, যার মাধ্যমে ঢাকা শহরের ওয়েস্ট গুলোকে, ওয়েস্ট ওয়াটারটা যেটা সুয়ারেজ ওয়েস্ট ওয়াটার, সেই ওয়েস্ট ওয়াটার গুলোকে ট্রিট করে নিয়ার বাই নদীগুলোতে ডাম্প করা হয়। তো আজকে আমাদের লেকচারটা এবং টপিকটা শেষ করব হাইজেনিক ল্যাট্রিন জানার মাধ্যমে। তো হাইজেনিক ল্যাট্রিনটা কি? তো বলতেছে কোন একটা ল্যাট্রিনকে আমরা হাইজেনিক বলবো যখন সে ল্যাট্রিনের ব্যবহারে ডিজিজ ট্রান্সমিশন পাথওয়েটা বন্ধ হয়ে যায়। মানে আমি যে ল্যাট্রিন ব্যবহারের মাধ্যমে ডিজিজ ট্রান্সমিশনটা রোধ করা সম্ভব সেটাকে বলতেছে হাইজেনিক ল্যাট্রিন। তো হাইজেনিক ল্যাট্রিন ডিজিজ ট্রান্সমিশনটা কিভাবে রোধ করে বা তার ফিচার গুলো কি হাইজেনিক ল্যাট্রিনের? এক হলো কনফাইনমেন্ট অফ দ্য ফেসিস। কনফাইনমেন্ট অফ দ্য ফেসিস এর বলতে বোঝাচ্ছে আমাদের যে হিউম্যান ওয়েস্ট তৈরি হচ্ছে সেই ওয়েস্টকে তারা একটা জায়গায় স্টোর করে রাখবে, কনফাইন করে রাখবে, মানুষের কন্টাক্ট থেকে দূরে রাখবে। এটাই হলো প্রথম কাজ। সেকেন্ড কাজটা হলো সিলিং অফ দ্য পাসেজ বিটুইন দ্য স্কোয়াট হোল and the peak to effectively block the pathways of the flies and other insect vectors, thereby blocking the cycle of the disease transmission. বিষয়টা হলো আমি যদি একটা বেসিক টাইপের ল্যাট্রিন ফ্যাসিলিটি নিয়ে চিন্তা করি, তো দেখো এটা একটা বেসিক ল্যাট্রিন ফ্যাসিলিটি, পিট ল্যাট্রিন। তো প্রথম কথা হলো আমাদের যত সলিড ওয়েস্ট গুলো আছে সেই ওয়েস্ট গুলোকে কনফাইন করে রাখবো, একবারে ঢেকে রাখবো, মানুষ এর কন্ট্যাক্টে আসবে না। তারপর আমি একে ঢেকে দিব একটা স্ল্যাব দিয়ে, এবং যেখানে স্কোয়াটিং হোল, যেখানে কিনা এক্সক্রিটা আমরা ডিসপোজ করি, সেখানে এমন কোনো প্রভিশন রাখবো, সিলিং রাখবো, যাতে বাইরে থেকে কোনো পোকামাকড় এর ভিতরে পিটের ভিতরে প্রবেশ না করে, বা পিটের ভিতরে যখন কোনো পোকামাকড় যদি থাকেও সেটা বাইরে বের হয়ে না আসতে পারে। এর মাধ্যমে কি হবে, এই ইনসেক্ট ভেক্টর গুলো এক্সক্রিটা কন্টামিনেশনে আসবে না, এবং নিউ সেলে বা নিউ হোস্ট বডিতে এই এক্সক্রিটা রিলেটেড এক্সক্রিটা কন্টামিনেটিং প্যাথোজেন গুলো
কি করতে পারবে না, ট্রান্সমিট করতে পারবে না। তার মাধ্যমে কি হবে, মানুষ রোগ বালায়ে আক্রান্ত হবে না। তো এক্সক্রিটার কন্ট্রাকশন, এক্সক্রিটার সাথে কন্ট্যাক্ট যখনই বন্ধ করা যাবে তখনই আমাদের ডিজিজ ট্রান্সমিশনটা কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। যেমন গতদিন আমরা কিন্তু এই ছবিটা দেখেছিলাম, খেয়াল করছো যে এরা কি বলতেছে, আমি যদি হোস্ট বডিতে ডিজিজ রোধ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এখানে স্যানিটেশন বা ল্যাট্রিন ফ্যাসিলিটি ডেভেলপ করতে হবে। তো স্যানিটেশন বা ল্যাট্রিন ফ্যাসিলিটি ডেভেলপের মাধ্যমে আমরা কি করতে পারি, ডিজিজ ট্রান্সমিশন পাথওয়েটাকে রোধ করতে পারি। তারপর হলো ভেন্টিং আউট অফ দ্য ফাউল গ্যাস। একটু কাইন্ডলি কনসিডার করে দেন, হ্যাঁ 5 তারিখে আমি আসবো, সেখানে টেনশন নাই। ক্লাসের সময় বাইরে তোমরা এরপর হলো হাইজেনিক ল্যাট্রিনের লাস্ট যে ফিচারটা থাকবে সেটা হলো ভেন্টিং আউট অফ দ্য ফাউল গ্যাসেস জেনারেটেড ইন দ্য পিট through properly positioned vent pipe to keep the latrine odor free and encourage continual use of the hygienic latrine. প্রথমত কথা হলো, তোমার ল্যাট্রিন আছে, তুমি যদি ল্যাট্রিন ব্যবহার না করো তাহলে কি মানুষের ডিজিজ ট্রান্সমিশন কমবে? বলো তো, তোমার ল্যাট্রিন আছে, তুমি যদি ল্যাট্রিন ব্যবহার করো না তাহলে কি ডিজিজ ট্রান্সমিশন কমবে? বলো তো, কি মনে হয় স্টুডেন্টস? তোমার ল্যাট্রিন আছে, তুমি যদি ল্যাট্রিন ব্যবহার করো না তাহলে কি রোগ বিস্তার কি রোধ করা সম্ভব? আবার তুমি যদি ব্যবহার না করার কারণ যদি তোমার জানা থাকে যে তোমার একটা ল্যাট্রিন ব্যবহার করলে ল্যাট্রিনের ভিতরে প্রচন্ড দুর্গন্ধ, ল্যাট্রিনের ভিতরে ঢুকলেই দুর্গন্ধ, তাহলে তুমি যদি তোমার ব্যবহারটা কমায় ফেলবে। তো এজন্য আমাদের কি করতে হয়, এই পিট ল্যাট্রিনের পিট থেকে প্রপার ভেন্টিলেটিং পাইপ দেওয়া হয় যাতে, এবং এটাও ডিজাইন থাকে, এই ভেন্টিলেশনের মাধ্যমে কি করা হয়, এর ভিতরে যে ফাউল গ্যাসগুলো ক্রিয়েট হয় সেই গ্যাসগুলোকে আমরা এনভায়রনমেন্টে বের করে দিচ্ছি, কিন্তু বের করে দেওয়া অবস্থায় এই স্ট্রাকচারের আশেপাশে যারা থাকবে তারা যাতে এর দুর্গন্ধ থেকে মুক্ত থাকে, বা এই ল্যাট্রিন ভেতরে যারা প্রবেশ করবে তারা যাতে দুর্গন্ধ থেকে মুক্ত থাকে। তো দুর্গন্ধমুক্ত পরিবেশ যদি থাকে ল্যাট্রিনের চারপাশে বা ল্যাট্রিনের ভিতরে, তাহলে মানুষ কিন্তু এই ল্যাট্রিন ব্যবহারে আগ্রহী হবে বা ল্যাট্রিন বারবার ব্যবহার করবে। ল্যাট্রিন বারবার ব্যবহারের মাধ্যমে আমাদের কি হচ্ছে, ডিজিজ ট্রান্সমিশন ব্রেক করতেছে। আবার কি ফ্লাইস কন্ট্রোলের মাধ্যমে ডিজিজ ট্রান্সমিশন রোধ করতেছি। আবার যে ফেসিস গুলোকে আমি কনফাইন করতে পারতেছি, এর মাধ্যমে আমার ওয়াটার পলিউশন, ওয়াটার কন্টামিনেশন, সয়েল পলিউশন, মানে সয়েলের মাধ্যমে এক্সক্রিটা ট্রান্সমিশন, সয়েল পলিউশন, ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন, এইগুলো আমরা কিন্তু কি করতে পারতেছি, রোধ করতে পারতেছি, যার কারণে আমাদের হেলথটা প্রিজার্ভ থাকতেছে। এই জন্য দেখো বলতেছে একটা হাইজেনিক ল্যাট্রিনের যে 3টে ফিচার আছে, ফিচারটা মেইনটেনের মাধ্যমে আমরা কি ডিজিজ ট্রান্সমিশন সাইকেলটাকে কি করতে পারি, ব্রেক করতে পারি। ওকে, তাহলে আমরা কোন ল্যাট্রিনকে হাইজেনিক ল্যাট্রিন বলবো সেটা আমরা এই 3টা ক্যাটাগরি থেকেই আলোচনা করতে পারি, এবং হাইজেনিক ল্যাট্রিনের ইম্পর্টেন্সটা কি, স্যালিয়েন্ট ফিচার কি, হাইজেনিক ল্যাট্রিন কেন ব্যবহার করা উচিত আমাদের, এই জিনিসগুলো আমরা বুঝতে পারলাম। তো এতটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন বা কোয়ারি আছে? কোনো কোশ্চেন বা কোয়ারি আছে এখানে? বিষয়গুলো কিন্তু খুব সহজ, কিন্তু পরীক্ষাতে অ্যান্সার করা টাফ হয়ে যাবে তোমাদের, এটা খেয়াল রাখবা, মাথায় রাখবা। কারো কোনো কোশ্চেন আছে? আপাতত নাই। তোমরা সি সেকশন, তাই না? তাহলে কি অ্যাটেন্ডেন্সের জন্য সবাই একটু প্রস্তুতি নাও। আইডি 105, প্রেজেন্ট স্যার। 107, 108, Yes, sir. 9, 109, 110, Present, sir. Present, sir. কে? Sir, 110. 109 আছো? Yes, sir. Present. 112, ইয়েস স্যার। 114, Yes, sir. স্যার 107।
107 কই ছিল 116 117 119 Yes, sir. 120 Yes, sir. Sir, 117, sir. 121 Yes, sir. 22 Yes, sir. 23 Yes, sir. 124 125 Present, sir. 126 129 Yes, sir. 130 Yes, sir. 131 Yes, sir. 132 Yes, sir. 133 Yes, sir. 135 Yes, sir. 138 Yes, sir. 39 Yes, sir. 140 Yes, sir. 141 142 Yes, sir. Sir, 41. Sir, 41. okay So 42. 142 143 Yes, sir. 144 Sir, Present, 42. sir. 46 Present, sir. 48 48, sir. 148. 49 Yes, sir. 48, sir. হ্যাঁ দিয়েছি 150 Yes, sir. 51 52 Yes. 51, sir. 51. 151. 52 Yes, sir. 53 Present. গত দুদিন ছিল না তুমি একটু রেগুলার ক্লাস করবা 154 Present, sir. 155 Yes, sir. 156 Present, sir. 158 Sir, present. 159 Yes, sir. আচ্ছা 158 গত দুদিন ছিল না কিন্তু তুমি 160 স্যার আমি ছিলাম তো একটা ক্লাসে ছিলাম কবে একটাতে ছিলাম ক্লাসে ছিল আমি তো তোমার অ্যাটেন্ডেন্স পাই নাই Sir, 159, sir. হ্যাঁ দিয়েছি 160 রিয়াদ 11 Yes, sir. Sir, 160. তুমি কোথায় থাকো স্যার আসলে মাইকে প্রবলেম ছিল তো এর জন্য শুনতে পাইনি রিয়াদ 9 Yes, sir. 84 Yes, sir. 38 Present, sir. 90 ইয়েস স্যার 30 Yes, sir. 130 Yes, sir. 51 Yes, sir. 50 ভয়েস করুন Yes, sir. আজকে absent স্যার ওয়ালাইকুম সালাম 124 স্যার দিতে পারি নাই আচ্ছা আমি বলছি দাঁড়াও আজকে অ্যাবসেন্ট আছো এখন পর্যন্ত 124 জি স্যার প্রেজেন্ট স্যার ওকে 126 তারপর 116 Present, sir. ঠিক আছে সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম Assalamu alaikum, sir. Assalamu alaikum, sir.